পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা। পর্ব সংখ্যা ২৭। শীতল কক্ষে বর্ণ ঘামছে। কিছু পলের ব্যবধানে বক্ষস্থল ঘামে জবজবে। ধোঁয়াশা দৃষ্টিতে সুখের অস্তিত্ব ধীরে ধীরে যেন বিলীন হয়ে যাচ্ছে। বর্ণ হাত বাড়িয়ে তাকে ছুঁতে চাইল, কিন্তু শরীর অসাড়। মনে হলো কোনো অদৃশ্য শক্তিবল তাকে আষ্টে পিষ্টে জাপড়ে ধরে আছে। শরীর কম্পিত হচ্ছে মৃদুবন্ধ। কেউ যেন ডাকছে, ভাই, ভাই। মস্তিষ্ক টগবগিয়ে ওঠে তার। দাঁতে দাঁত নিষ্পেষিত করে ফট করে চোখ মেলে আচমকা বলে উঠল, খাঁটি বাংলায় দু চারটে কষিয়ে গালি দিতে পারিলে হৃদয়ে বড় প্রশান্তি অনুভব করিতাম। নেহাত ভোর সকালে মুখ খারাপ করিতে চাইছি না। শালার ঘরের শালার পো, কে রে? কি চাইটা কি তোর? মাহির থমথমে খেয়ে গেল। তড়িৎ বর্ণর গা থেকে হাত তুলে নিয়ে হতবুদ্ধির ন্যায় থম মেরে বেডের কিনারে দাঁড়িয়ে রইল। বর্ণর চোখে ঘুম জড়ানো। চোখের পাতায় তখনও ভাসছে সুখের লাজুক সম্মোহিত হাসি। সে টের পায় বক্ষস্থলে গেড়ে থাকা হৃদযন্ত্রটা কাঁপছে তুমুল হারে। কার নামে ছুটছে অবাধ্য হৃদস্পন্দন? বোবা ফুলের। একপাশে ঠোঁট এলিয়ে বাঁকা হাসি বর্ণ। কে অদ্ভুত সুন্দর দেখায়। এই হাসিতে তো হাজারো নারীর হৃদয় ঘায়েল। ভ্রুকুচকে তার গতিবিধি লক্ষ্য করছে মাহির। বুঝল না ঘুমের ঘোরে এমন হাসির মানে। স্বপ্নদোষ হলো নাকি ভেবেই মুখে হাত রেখে কেসে উঠল মাহির। গলা ঝেড়ে বলল, স্যার, আন্টি এসেছে। এই একটি বাক্যের ফজিলতে বর্ণর ঘুম উড়ে গেল অবিলম্বে। তুরন্ত শোয়া থেকে উঠে বসে পুনরায় কথাটি জিজ্ঞেস করলে মাহির ফের বলল, বাহিরে আন্টি অপেক্ষা করছেন। তড়িঘড়ি করে উঠতে চেয়েও পরবর্তীতে মাহিরকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকতে দেখে বর্ণ নিজেকে দমিয়ে নেয়। তর্জনীতে কপাল ঘেঁষে আর চোখে নজর হাঁটিয়ে নিল কক্ষ জুড়ে। কাল রাতেও রুমের মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল 10-এর অধিক আধ খাওয়া সিগারেট। সেন্টার টেবিলে ড্রিঙ্কসের বোতল। এখন সব ক্লিন। নিশ্চয়ই মাহির করেছে। চোখ বুজে প্রলম্বিত শ্বাস ছাড়ে বর্ণ। ফ্ল্যাটে মুখোমুখি দুটো রুম। দু রুমের মধ্যস্থে বসার উপযোগী মাঝারি আকারের স্থান। সেখানেও আবার সামনাসামনি দুটো সোফা এবং মাঝখানে স্বচ্ছ কাচের রাজকীয় টি টেবিল। এই নিয়ে ফ্ল্যাটে তৃতীয়বার পদচ্ছাপ পড়েছে আইজার। ভদ্রমহিলা গম্ভীর মুখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আশপাশ। গত 7 দিন ধরে বর্ণ বাড়ি ফিরেনি। আজাদ শিকদারের নিষেধাজ্ঞায় তিনিও যোগাযোগ করেননি এই কয়দিন। অবশ্য তামিজ শিকদার কল করেছিল বার কয়েক। এতদিন মাতৃত্ব অন্তর আনচান আনচান করেছিল, তার উপর মাহিরাজ জানালো সেদিন বর্ণ বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। এহেন সংবাদে তিনি আর ঘরে বসে নিশ্চিন্তে থাকতে পারেননি। মাহিরের সাথে এখানে এসে গেছেন। ছেলেটাও বর্ণের পিছু চিপকে থাকতে থাকতে তার মতোই তৈরি হয়ে গেছে। ওনাকে নানা বাহানা দেখিয়ে সাথে আনতেই চাইছিল না। পরে কঠোর গলায় আদেশ জারি করায় বাধ্য হয়েই যেন সঙ্গে নিল। মুখে পানির ছিটা দিয়ে বর্ণ আয়নায় দৃষ্টি স্থাপন করে। পরপরই চোখ খিচে নেয় কপালে হাত ঠেকিয়ে। কি হচ্ছে তার সাথে? আয়নাতে তার নয় বরং বোবা ফুলের হাস্যোজ্জ্বল মুখোশটি দেখতে পাচ্ছিল সে। খানিক আগে যেমন স্বপ্নে দেখা দিয়েছিল তেমনি। ওফ, এ কেমন পেন! হালকা সবুজ রঙা টি শার্ট গায়ে জড়িয়ে রুম থেকে বের হলো বর্ণ। ডান পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ মোড়ানো। ঈষৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আইজার নজর প্রথমে সেদিকে চলে যায়। মায়ের দরদি মন যেন হু হু করে উঠল তৎক্ষণাৎ, কিন্তু তিনি চুপ রইলেন নজর সরিয়ে। অনুভূতি শূন্য চোখে বর্ণ সোফা এসে বসল। দৃষ্টি নিবদ্ধ করল মেঝেতে। আইজা এক দৃষ্টে ছেলের দিকে তাকিয়ে রইলেন। কে বলবে তার এই শান্ত ছেলেটার অভ্যন্তরে হিংস্র একটি চরিত্র লুকিয়ে আছে? আর সেই হিংস্র হওয়ার পেছনে হয়তো কোনো বড় একটা কারণ চুপে আছে। তবে কি সেটা? দীর্ঘ বছর কাউকে না জানিয়ে ভেতরে চেপে রেখে আজ হঠাৎ জিজ্ঞেস করলে নির্দ্বিধায় বলে দেবে। তার ছেলে কি এমন নয়? হয়তো কখনো মুখ ফুটে বলবেই না। মায়ের পেছনে 2 হাত চেপে শটান বুকের পাশে এসে দাঁড়ালো। আইজা জিজ্ঞেস করলেন, বাড়ি ফিরছ না কেন? চোখের পলক ফিরল বর্ণ। তাচ্ছিল্য হাসলো একবার। অতঃপর ধীর গলায় বলল, অকপটে, ভয় হচ্ছে আম্মু। যদি আবার ফিরে যাই, হতে পারি সেদিনের চেয়ে বড় কিছু ঘটিয়ে ফেলতাম নিজের খামখেয়ালিতে। তখন আফসোস বেশি তোমাদেরই হবে। নীরস গলায় খুব স্বাভাবিকভাবে এই কথা শেষ করেছে সে। অথচ আইজার কানে এসে ভয়ানক সুরে লাগলো। তিনি উঠে গেলেন সোফা ছেড়ে। বর্ণের পাশে বসে মুখটা তার দিকে ঘোরালেন। চোখ মেলে বর্ণ নিষ্প্রভ দৃষ্টিতে তাকায়। আইজা পরম মমতায় 4 চুলে হাত বুলিয়ে দিলেন। বললেন মৃদুস্বরে, এমন কেন করছো তবে, যাতে আমাদের আফসোস হয়? ঠোঁট উলতে অদ্ভুত রহস্যময় হাসি হাসি বর্ণ। কাজ ঝাঁকিয়ে জবাব দিল, জানি না। ব্যাস হয়ে যায় কখনো কখনো। মনে হয় আমি আমার মাঝে নেই। আমার বর্ণ তো এমন ছিল না। চোয়াল শক্ত করে বর্ণ মুখায়ব কঠোর করল। অন্যত্র নজর ফিরিয়ে কপালে হাত ঘষল 2 বার।
তারপর অতি সন্তর্পণে আম্মুকে এক হাতে জড়িয়ে নিল। আম্মু আইজা জবাব দিলেন না, তবে মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে বুঝিয়ে দেন আমি আছি এবং শুনছি। বর্ণ চোখ বুঝলো, বলল হঠাৎ করে সরি বললে আমায় মাফ করবে? দুপুর 2টোয় অভ্র রেজাল্ট পাবলিশ হবে এসএসসি পরীক্ষার। টেনশনে সকাল থেকে কিছু মুখে তোলেনি সে। তুহপা বারবার বলেছে ভাত পানি ছেড়ে দিয়ে এমন টেনশন মেয়েদের জন্য সাজে। তুই ছেলে হোস, বি স্ট্রং। কে শোনে কার কথা? তার সম্মানের বড্ড ভয় হচ্ছে আজ। ভাইয়া ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সুখ আপিও তেমনই। তুহপা আপিও তাদের কাছাকাছি যায়, কিন্তু সে যদিও ফুল অ্যান্সার করে জমা দিয়েছিল খাতা, কিন্তু হল থেকে বেরিয়ে কি কি লিখেছে সব মন মস্তিষ্কের বাইরে চলে গেছে। গার্ডেনে এদিক ওদিক পাইচারি করছিল সে। কাছেই বিরক্তিতে কপাল কুঁচকে চেয়ে বসে আছে তোফা। ক্ষণে ক্ষণে মাথা তুলে এক ঝলক অভ্রকে পরখ করছে, পরপরই মাথা ঝাঁকিয়ে ফোনে নজর ডুবিয়ে রাখছে। সুখ এলো হঠাৎ, অভ্রকে একটা চায়ের কাপ বাড়িয়ে দিল, ইশারায় বলল আদা চা। মুখ গুজ করে হতাশ চোখে চেয়ে কাপ হাতে নিল অভ্র। ধপ করে বসলো তোহপার পাশে। সুখ আসন পেতে নিল অন্য একটি চেয়ারে। 4টি চেয়ার গোলাকৃতি বসানো হয়েছে, মধ্যখানে ছোট গোল টেবিল। ফাঁকা স্থান দখল করতে খানিক পর নোরা এসে বসে গেল ঝটপট। অভ্র গুটিয়ে তাকালো, ঠাস করে মাথায় চটি মেরে বলল ধমকে, স্কুলে না গিয়ে বড়দের মাঝে এসে বসেছিস, বিছুটি পাতা। মাথায় হাত মালিশ করতে করতে মেকি ব্যথা তোর মুখশ্রীতে চাইল নোরা। মাত্রই তো স্কুল থেকে ফিরেছে। রামসা নিয়ে এলো তাকে। নোরা কাল বিলম্ব করল না, অভ্রর বাহুতে ঘুষি মেরে বলল রাগত স্বরে, সারা রাস্তা তোমার জন্য দোয়া করেছি, যেন 33 প্রিয় হলো পাশ করে যাও, কিন্তু এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি। পরপরই আকাশবাণে মুখ উঁচিয়ে ছোট কোমল দুহাত তুলে বলল আপনা আপনি আল্লাহ, আমি আমার দোয়া তুলে নিলাম। তুমি এই অভ্রকে এবারের মতো ফেলটুস বানিয়ে দাও, যেন বড় বোনকে ছোট ভেবে গায়ে হাত না তোলে। আরও একটা চটি পড়ল মাথায়। সুখ দীর্ঘশ্বাস ফেলে। দুজন একত্র হলে এভাবেই দিন কেটে যায় তাদের। অভ্র বাকহারা হলো বই কি, চোখ পাকিয়ে বলল হারকিপ্টের নাতনি, মাত্র 33 পেয়ে পাশ করার জন্য ফরিয়াদ করেছিস। তোকে তো বড় মামি কোথায় রে? বাড়িতে দেখলাম না। তোহবার প্রশ্নে সুখ কিঞ্চিত চিন্তাগ্রস্ত হলো। বুঝলো সেও একই ব্যাপারে অবগত নয়। অভ্র প্রত্যুত্তর করে বিরস গলায়, মাহের ভাইয়ের সাথে গেছে। কিন্তু কেন? ভাইয়া নাকি বাইক অ্যাক্সিডেন্ট করেছে। সুখ চমকে ওঠে, অন্তঃস্থলে ধরাস করে ওঠে কিছু একটা। হতবুদ্ধির মতো তাকিয়ে তোহপা বলে ওঠে কখন, কিভাবে? তখনই নুরা চেঁচিয়ে উঠল দ্বিগুণ স্বরে, বর্ণ অ্যাক্সিডেন্ট করেছে, তাই এতদিন বাড়িতে আসতে পারিনি। আমি বর্ণকে দেখব। খালি হাতে ফিরেছে নাইজা। বর্ণ আসেনি ওনার সাথে, তবে ফিরবে বলেছে সন্ধ্যার আগে, নয়তো রাত্রে। সুখ আড়ালে আবড়ালে নিশ্চুপ বসে প্রতীক্ষায় ছিল আইজার। ভেবেছিল বড় আম্মুর সাথে বর্ণ ভাইও ফিরবে, সামনাসামনি দাঁড়িয়ে না দেখুক, আড়াল থেকে একবার দেখবে তার কোথায় কোথায় লেগেছে, কতটা আহত হয়েছে। কিন্তু সুখের প্রতীক্ষার মাত্রা দীর্ঘ করে দিল পুরুষটি। বাড়িতে মিষ্টির বন্যা নেমেছে যেন। অভ্রর জিপিএ এসেছে 4.78। বাড়ির কেউ এই ফলাফলে হতাশ নয়, বরং তাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছে সমানে। এবারে 5 পয়েন্ট পায়নি তো কি হয়েছে? আত্মবিশ্বাস থাকলে পরের বার অবশ্যই পাবে। অভ্রকে সঙ্গে করে পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেছে তামিজ। আজকের জন্য অফিস বাতিল করেছে ভদ্রলোক। আজাদ শিকদারও যুক্ত হয়েছেন এই কাজে। সুখ আর তুহুপাও পাশের 2-3টে বাড়িতে মিষ্টি দিয়ে এসেছে। বাড়িতে এমন দৃশ্য কিন্তু এই প্রথম। তাদের প্রত্যেকের বেলাতেও এমন হয়ে এসেছে। মূলত বাচ্চাদের যেন রেজাল্ট ভালো খারাপ নিয়ে মন ক্ষুণ্ণ না হয়, তাই এই আয়োজন। হরেক রকমের মজাদার খাবার পাক করছে আজ। বেশিরভাগ আধিপত্য পেয়েছে অভ্রর পছন্দের। লক্ষ্য করলে আবার প্রমাণিত হবে বর্ণর পছন্দই অভ্রর পছন্দ, অর্থাৎ ভাইয়ার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে অভ্ররা। সুগ্রানে মোমো করছে ডাইনিং স্পেস থেকে ড্রয়িং রুম পর্যন্ত। সু কিচেনের দরজার ঝুলে উকি দিল। আম্মু বড় আম্মু তখনও রান্নায় ব্যস্ত। বিকেল পড়ে গেছে, অথচ ভদ্র মহিলারা কিচেন থেকে বের হতে পারেননি এখনো। দুধে চুবানো রসগোল্লা জিভে জল আনার মতো। সুখ ফ্রিজ হতে রসগোল্লার বাড়ির হাতে তুলে নিয়ে মুখে পুরে দিল একটা। রুবাইয়া তার আইজার মুখেও তুলে দেয়। বাটিখানা নিয়ে সুখ কিচেন থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুম আপাতত ফাঁকা। হানিফা বেগম নিজের রুমে, সাইমা বিওয়া ওনার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। তুহপাকে স্টাডি রুমে দেখেছিল। সুখ সেদিকে অগ্রসর হয়। ধীর লয়ে পা চালানোর ফাঁদে সদর দরজায় নজর পড়তেই সে অর্ধপথেই থেমে গেল হঠাৎ। বর্ণ ফিরেছে, এলোমেলো চুল, গম্ভীর অথচ দৃঢ় অভিজাত্য লেপটানো সুশ্রী। পরনে রয়েছে শুভ্র টি শার্ট, কালো শার্টটা গা থেকে খুলে কোমরে পেঁচিয়েছে।
খুঁড়িয়ে হেঁটে আসছে, কিন্তু জুতোর কারণে আঘাতপ্রাপ্ত স্থান দৃশ্যমান নয়। বাঁ হাতের কবজি এবং তালুতে পেঁচানো ব্যান্ডেজ পরিলক্ষিত হচ্ছে কেবল। সুখ অল্প তাকিয়ে রইল অনিমেষ, অতঃপর নজর সরিয়ে আনে। বোধহয় বর্ণ তখনও খেয়াল করেনি তাকে। ঠোঁট চোকা করে ডান হাতের তর্জনী গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে ড্রয়িং রুম ভিড়িয়ে এক মনে হেঁটে যাচ্ছে সিঁড়ির অভিমুখে। আশেপাশে তাকানোর প্রয়োজন বোধ মনে করছে না। তাকালে নিশ্চয়ই সুখের তৃষ্ণার্ত দৃষ্টি উপেক্ষা করতে পারত না। পুরুষটি দেখার আগেই পা ঘুরিয়ে নিল সুখ। দু কদম বাড়িয়ে মনে হলো বিপরীত পথ পদযুগল থামিয়ে দিয়েছে, হয়তোবা তার দিকেই তাকিয়ে। সুখ শির দ্বারা সোজা করে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। মনে সংকোচ, কিন্তু একবার পিছু ফিরতে অবাধ্য মনটা হাউকাউ করছে। সীমাহীন দ্বিধা নিয়ে সুখ ধীরে স্থির পিছু ফিরল। মুহূর্তেই ছুটতে থাকা হৃদস্পন্দন তাল হারায় পূর্বের চেয়েও জঘন্য গতিতে। বর্ণ শুধু থামেনি, এক পা মেঝেতে অপর পা সিঁড়িতে স্থবিত রেখে তার দিকেই চেয়ে আছে। অধৈর্যে নিঃশব্দ বাঁকা হাসির ঝঙ্কার। সুখ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভেতরের আত্মাটা যেন শাসিয়ে দিচ্ছে, এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তুই নিজের কাজ কর সুখ পাখি। কিন্তু শরীর যে অনড়, সে এই মুহূর্তে খুব করে চাইছে ছুটে স্থান ত্যাগ করতে। তবে পা দুটো বড্ড বেইমানি করছে। ঠোঁটের চারপাশে রসগোল্লার ঝোল লেগেছিল সুখের। জিভের ঠোঁট ভিজিয়ে নিতে গেলে ভালো করে বুঝতে পারল সেটা। বর্ণর অধর বাঁকানো হাসি কমল না। বা হাতের তর্জনী এবং মধ্যমা জোর করে ঠোঁট ছুঁয়ে সুখের দিকে বাড়িয়ে ধরল আচমকা। অতঃপর গুলি করার মতো করে আঙুল দুটো চালিয়ে এক চোখ টিপে দিল। সর্বাঙ্গে ঝাঁকি দিয়ে উঠল সুখের। মৃগী রোগের মতো হাত কেঁপে উঠল ঠকঠক। বাটি পড়ে যেতে নিলে কোনোরকম শক্ত হাতে আগলে ধরে। বর্ণের হাসি প্রশস্ত হয় আবারও। ঠোঁটের সাথে সাথে তখন চক্ষুদয়ে দ্যুতি ছড়ায়। সুখে বিস্ময়ের সাগরে ছুঁড়ে ফেলে পা সামনে চালিয়ে নিয়ে যায় বর্ণ। সুখের দিকে পিঠ হয়ে যাওয়ার পরেও দু আঙুল মাথায় ঠেকিয়ে তাকে কিছু একটা সংকেত দিল যেন। এর মানেটা সুখ বুঝল না। রুবায়েতের স্বর ভেসে আসে আলগোছে। কাউকে না বলেই চলে যাচ্ছ বর্ণ? সুখের কানে সেসব পৌঁছলো কি না বোঝা গেল না। সে তখন স্তব্ধ। বর্ণ কি দেখালো এটা?